উপমহাদেশে ব্রিটিশদের আগমনকে অনেকেই সভ্যতার আলো বলে আখ্যায়িত করে। এ ব্যাপারে আপনার কি মত? আসলে উপমহাদেশে ব্রিটিশদের আগমনকে সভ্যতার আলো বলে আখ্যায়িত করলে তা হবে ইতিহাসের বিকৃতি। ইংরেজরা এদেশে এসেছিল লুণ্ঠন করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের কেন্দ্রে ছিল লুণ্ঠন ও মুনাফা, আর সেটা নিশ্চিত করতেই তারা গড়ে তোলে সামরিক শক্তি। তাদের জন্য শাসন কোনো নৈতিক দায়িত্ব ছিল না, ছিল লুটপাটের একটি কার্যকর পদ্ধতি মাত্র। ব্রিটিশ শাসন কি উন্নয়ন করেনি? না, পলাশির যুদ্ধ ছিল এক ঐতিহাসিক পরাজয়। নবাবের পতনের মধ্য দিয়ে বাংলা কোম্পানির অবাধ শোষণ, লুণ্ঠনের জন্য উন্মুক্ত হয়ে গেল। এই পর্যায়ে কোম্পানির লুণ্ঠিত সম্পদ ব্রিটিশ শিল্প পুঁজির ভিত্তি গড়ে দেয়। ভারত ছিল সম্পদ লুণ্ঠনের ক্ষেত্র, উন্নয়নের নয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর উপমহাদেশ পরিণত হয় ব্রিটিশ শিল্পপণ্যের বাজারে। দেশীয় শিল্প ধ্বংস করা হয় পরিকল্পিতভাবে। তাঁতি নিঃস্ব হয়, কৃষক ঋণের ফাঁদে পড়ে, সমাজে দুর্ভিক্ষ স্থায়ী রূপ নেয়। এই ধ্বংস কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল ঔপনিবেশিক শাসনের অনিবার্য পরিণতি। দারুণ বলেছেন। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শিল্পপুঞ্জির দ্বন্দ্ব কেমন ছিল? বাহ, দারুণ প্রশ্ন। তবে বিস্তারিত আলাপ তো সম্ভব নয়। সংক্ষেপে যেটা বলা যায় সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শিল্পপুঁজির দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোম্পানির পতন ঘটায়। 1857 সালের বিদ্রোহকে ব্রিটিশরা সিপাহী বিদ্রোহ বলে ছোট করতে চেয়েছে, কিন্তু এটি ছিল সামন্ত নেতৃত্বাধীন একটি প্রতিরোধ। এটি ছিল স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে একদিকে সামন্ত শাসনের অবসান ঘটে, অন্যদিকে কোম্পানির অদক্ষ ঔপনিবেশিক শাসনের বদলে সরাসরি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হয়। শাসন ব্যবস্থা আরও কেন্দ্রীভূত, দক্ষ ও কঠোর হয়ে ওঠে। শুরু হয় ঔপনিবেশিক আইনের শাসনের যুগ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে ঔপনিবেশিক শাসনের সময় রাজনৈতিক প্রতিক্রিয়া কেমন ছিল? এটা মৌলিক এক আলোচনা। সংক্ষেপে বললে, কোম্পানি আমলে চিরস্থায়ী বন্দোবস্ত ও পরবর্তীকালে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনেই গড়ে ওঠে একটি মধ্যবিত্ত শ্রেণী, যারা শিক্ষা পেয়েছে, চাকরি করেছে, কিন্তু উৎপাদনের ওপর কোনো নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি। এই শ্রেণী ইউরোপীয় বুর্জুয়ার মতো বিপ্লবী নয়, বরং আপোষকামী। তাদের জাতীয়তাবাদ ছিল শাসকের অনুমোদিত সীমার ভেতর আবদ্ধ। এই শ্রেণীর নেতৃত্বেই গড়ে ওঠে কংগ্রেস ও মুসলিম লীগ। এরা নিজেরা ক্ষমতা দখলের চেষ্টা করেনি বলতে চাইছেন? একদম। কংগ্রেস ও মুসলিম লীগ জনগণের হাতে ক্ষমতা চায়নি, ঔপনিবেশিক শাসন কাঠামোয় নিজেদের জন্য জায়গা চেয়েছে শুধু। এই লক্ষ্যেই ছিল তাদের যত আন্দোলন। গণ আন্দোলনকে তারা সর্বদা সীমিত রেখেছে, যাতে তার শাসন কাঠামোকে আঘাত করতে না পারে। 1946 সালের নৌ বিদ্রোহ প্রমাণ করে, যখন সৈনিক, শ্রমিক ও কৃষক একসাথে সংগ্রামে নামে, তখন তথাকথিত জাতীয় নেতারা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তা দমন করে। কারণ গণবিপ্লব মানেই ছিল তাদের শ্রেণীগত মৃত্যু ঘণ্টা। আয় হায়, কিন্তু ধর্মকে ব্যবহার করে ব্রিটিশরা তো কংগ্রেস ও মুসলিম লীগকে বিভ্রান্ত করেছে, তাই নয় কি? বিষয়টা এত সরল নয়। সাম্প্রদায়িকতা এখানে কোনো ধর্মীয় সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এবং এখানকার সামন্ত ও বুর্জোয়া শ্রেণী তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছে। ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে তারা পরিকল্পিতভাবে দমন করেছে। বাংলা এর সবচেয়ে বড় শিকার। বেশ, তাহলে দেশ ভাগ মানে বাংলা ভাগকে কি বলবেন? যেটা ঘটেছে সেটাই বলবো। বাংলা ভাগ কোনো ঐতিহাসিক অনিবার্যতা নয়, এটি ছিল একটি সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। হিন্দু ও মুসলিম শাসক গোষ্ঠী উভয়ই নিজেদের শ্রেণী স্বার্থে বাংলাকে ভাঙতে রাজি হয়েছিল। ব্রিটিশ সরকার এই বিভাজনকে ব্যবহার করেছে নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তরের জন্য। সাম্প্রদায়িকতাকে তারা ব্যবহার করেছে জনগণের সম্মতি উৎপাদনের জন্য। 1947 সালের স্বাধীনতা তাই মুক্তি নয়, ছিল একটি আপোষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে দেশীয় সামন্ত ও বুর্জোয়ার এই আপোষের ফলেই উপমহাদেশের জনগণ পেল পতাকা, কিন্তু পেল না মুক্তি। শাসক বদলালো, শোষণ রইল। এই সত্যকে স্বীকার করলেই কেবল প্রকৃত ইতিহাস বোঝা যাবে, বর্তমানকেও ব্যাখ্যা করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনার জন্য। আশা করি আগামীতেও চলবে। আপনাকেও ধন্যবাদ। আর অবশ্যই চলবে। আমি নেই, কিন্তু কাজ তো রয়ে গেছে। এই আলাপ চলতেই হবে।